আসসালামু আলাইকুম। আমন্ত্রণ করছি নতুন আরেকটি ব্লগে। আমি মেহনাজ ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে। আশা রাখছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করেছি। সবাই নাস্তা মোটামুটি করে নিয়েছে, আমিও যে করিনি তা না, আমিও করেছি। বাট খুব ইচ্ছা হচ্ছিল 1 কাপ দুধ চা দিয়ে একটুখানি পরোটা ভিজিয়ে খাই, কিন্তু সেটা মনে হয় আর খেতে পারছি না, কারণ সবার নাস্তা গুছিয়ে দিতে দিতে আমার পরোটাটা ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে। তো যার কারণে এখন আর খেতে মন চাচ্ছে না। তো পরোটা বাদ দিয়ে রেখে এখন শুধু চাটা খেয়ে নিচ্ছি। আর আপনাদের ভাইয়াকে 2টা ডিম পোস্ট করে দিয়েছিলাম গোলমরিচ ক্রাশ করে দিয়ে। তাড়াহুড়োর জন্য সে একটা ডিম খেয়ে গেছে আর একটা ডিম রেখে গেছে। তো এগুলো ঢেকে রেখে টেবিলটা ক্লিন করে এসে এখন চলে এসেছি আমি সিঙ্কের কাছে। সকালবেলা নাস্তা করার পরে যে থালাবাটিগুলো বের হয়েছে সেগুলো এখন আমি ধুয়ে মেজে নিচ্ছি এক এক করে। তো যারা আজকের ব্লগটা দেখা শুরু করেছেন এখনও লাইক দেননি, তো আপনাদের সবাইকে মনে করিয়ে দিচ্ছি যে ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আশা করছি আজকের ব্লগটাও আপনাদের কাছে খুব ভালো লাগবে। বাচ্চাদের পরীক্ষা তো শুরু হয়ে গেছে, আর আমাকে তো সংসার প্লাস বাচ্চা কাচ্চা দুইটাই সামলে নিতে হয়। সব কিছু সামলে কিন্তু আপনাদের সাথে কানেক্ট থাকারই চেষ্টা করি। তো মাঝে মধ্যে অনেক প্রতিবন্ধকতাই সামনে আসে, কিন্তু মনের জোরেই কিন্তু আপনাদের সাথে দেখা করার জন্য চলে আসি, বা একটা ব্লগ একদিন বাদে একদিন শেয়ার করি। তো আসলে আপনারাও যেমন আমাকে ভালোবাসেন, আমিও কিন্তু চিন্তা করি, আমিও আমার পক্ষ থেকে 100% চেষ্টা থাকে যে ভালোবাসার আপুদের কাছে একটা ব্লগ একদিন বাদে আমি নিয়ে যাই। আজকের ব্লগে আমি বেশ কয়েকজন আপুদের কমেন্ট পড়ব। তো এই তো আমি আবারও সিঙ্কে চলে এসেছি। আমার যে তেলের 2টা জার রয়েছে কাচের, তো এই 2টা আমি ভালো করে ক্লিন করে তেলটা উঠিয়ে নিব। তো তার ভিতরে আমি একজন আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। ফেয়ারি রোজ আইডি থেকে আপু লিখেছেন, তোমার উপর আমার অনেক অভিমান, কোথায় হারিয়ে গিয়েছিলে? আমি কত খুঁজেছি তোমায়। এখানে কাজ করতে গেলে কারো কথা গায়ে মাখলে চলবে না। মনে রেখো, তুমি যত উপরে উঠবে তত বেশি হিংসার কবলে পড়তে হবে। যে হিংসা করে সে ধরেই নেয় যে তুমি তার থেকে অনেক উপরে। আপুর এই কথাটা আমার অন্তর ছুঁয়ে গেছে। ভালোবাসা না থাকলে কেউ আসলে এত সুন্দর করে কমেন্ট করতে পারে না। আমি প্রথমেই সরি বলে নিচ্ছি আপু, আসলে আমি অনেকটা কষ্ট পেয়েই এই প্ল্যাটফর্ম থেকে চলে গেছিলাম। তো যাই হোক, আবারও তোমাদের ভালোবাসায় আর হচ্ছে যে তোমাদের ভাইয়ার অনুপ্রেরণায় আবারও এখানে কাজ করতে এসেছি। তবে প্রতিবন্ধকতা যে সামনে আসে না তা না, আমি শুরুতেই বলেছি যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সামনে আসে, তো সেইটাকেও ওভারকাম করার চেষ্টা করছি। আর তোমরা তোমাদের দোয়ায় আমাকে রেখো, ভালোবাসায় রেখো, এভাবেই যেন পাশে থেকে আমাকে সামনের পথে এগিয়ে যেতে সাহায্য করো। আমি আবারও সরি বলে নিচ্ছি আপু তোমার কাছে। ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের সাথে কানেক্ট থাকার জন্য। আজকের ব্লগে আমি আমার রান্না বান্নার পাশাপাশি কিন্তু এই ধোয়া মোছা গুছানো ক্লিনিং যাই কিছু দেখবেন না কেন সব কিছু কিন্তু রান্নাবান্নার পাশাপাশি করে নিচ্ছি। রান্নাবান্নাও করে নিচ্ছি, সাথে সাথে সংসারের এই কাজগুলোও করে নিচ্ছি। জাস্ট টাইমটা সেভ হবে সেই কথা চিন্তা করেই কাজগুলো শুরু করে দিয়েছি। তো আমি কিন্তু যখন সিঙ্কে থালাবাটি ধুয়েছি তার আগেই কিন্তু আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর এপাশ থেকে কিন্তু আমি অন্যান্য কাজগুলো সেরে নিচ্ছি। সিঙ্কে একটা সাদা বক্স দেখতে পাচ্ছেন, ওটা ডিপ ফ্রিজ থেকে বের করে রেখেছি, মাছের বক্স। আর ওপাশে কিছু কাঁচকলা দেখতে পাচ্ছেন, তো কাঁচকলা দিয়ে এই মাছগুলো দিয়ে আমি রান্না করব। তো তেলের জারগুলোতে আমার তেল উঠানো হয়ে গেছে, আর স্টিলের এইটা হচ্ছে যে কোনো কিছু ভাজা পোড়া করার পরে অবশিষ্ট যে তেলটা থেকে যায় সেটা আমি স্টিলের এই পটটাতে রাখি। এদিক থেকে গ্যাসের চুলায় আমি বেগুন পুড়িয়ে নিচ্ছি। তো আজকে দুপুরের রান্নাবান্না কিন্তু এতটুকুই সীমাবদ্ধ রাখবো, বেশি কিছু করব না,
বিরিয়ানি রয়েছে, বাচ্চারা তো বিরিয়ানি খাবে। আর এইবার যে কি মাছ কিনেছি আপুরা আন্টিরা, আসলে প্রত্যেকটা মাছে শুধু ইলিশ মাছের গন্ধ বের হয় আমার। আমি খুব বিরক্ত হয়ে যাচ্ছি, আসলে ভালো লাগছে না আমার কাছে। আপনার ভাইয়াকে যে দোষ দিব সেটাও দিতে পারছি না, কারণ তার সাথে তো আমি গিয়েছিলাম। তো ঝগড়াও সেইভাবে এটে সেটা করতে পারছি না যে তুমি মাছগুলো নিয়ে এসেছো বিধায় আমি খেতে পারছি না, কথাও বলতে পারছি না। তাই সেদিন বলছিলাম যে সাথে তো আমিও গিয়েছিলাম, কিন্তু কি যে মাছ আনলাম খেতেই পারছি না, সব মাছে শুধু ইলিশ মাছের গন্ধ। তো এই যে ড্রয়িং রুমে চলে এসেছি, রান্নাবান্নাগুলো তো ওপাশ থেকে কিচেনে হচ্ছে। সোফাটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি আর কুশনগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপরে বেডরুমে চলে যাব। বেডরুমের কাজগুলো গুছিয়ে নিতে নিতে আর একটা আপুর কমেন্ট আমি পড়ে নেই। সালমান সাইফ আইডি থেকে আপু লিখেছেন, আপু বেশ খানিকটা অসুস্থ, আপুর জন্য যেন আমরা সবাই দোয়া করি। তো ফি আমানিল্লাহ আপু, তোমার কি হয়েছে সেটা আসলে জানি না, তুমি এখানেও লেখনি। তো যাই হয়েছে কিনা তোমার জন্য অনেক বেশি দোয়া থাকলো আমার পক্ষ থেকে, অন্তর থেকে দোয়া করি তুমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আর আমার যে সমস্ত ভিউয়ার্স আপু আন্টি যারা দেখছেন আমার আজকের ব্লগটা, কাইন্ডলি আপনারা সালমান সাইফ আইডি থেকে আপু কমেন্ট করেছেন আপুর জন্য যেন আমরা সবাই দোয়া করি। তো আজকের ওয়েদারটা দেখেন এত সুন্দর, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে না, আকাশটা মেঘলা, আবার বেশ খানিকটা রোদ উঠেছে, খুব দেখতে ভালো লাগছিল, তাই আমি একটু ক্যাপচার করে নিয়েছি। তবে আমার জানালার ওই পাশে যে বিল্ডিংগুলা যেগুলোতে রং করা হয় না, ওটা দেখলে আমার বিরক্ত লাগে, খুবই বাজে লাগে। আর স্কুলের যে ছাদটা যেখানে অনেক বেশি ময়লা ফেলা থাকে সেটা দেখলেও আমার খুব বিরক্ত লাগে, মনে হয় যেন আমি যেয়ে মাঝে মধ্যে পরিষ্কার করে আসি, এতটাই খারাপ লাগে। তো এর ভিতরে বাবুদের রুমেও চলে এসেছি, বাবুদের বেডটাকেও গুছিয়ে নিলাম। মোটামুটিভাবে বাসা সব গোছানো হয়ে গেছে। এখন আবার আমি কিচেনে চলে এসেছি। কাঁচকলা আমি এভাবে লবণ আর হলুদ দিয়ে বেশ ডলে ডলে তারপরে গরম পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। এভাবে করে কাঁচকলা ধুয়ে নিলে না তরকারি রান্না করার সময় কাঁচকলার কষ বের হয় না। অনেক আপুরাই হয়তোবা এই টিপসটা জানেন, আবার অনেক নতুন আপুরাই আছেন সংসার করতে গিয়ে কিন্তু ঠকে যান। ডিরেক্ট দেখা যাচ্ছে কি কাঁচকলাটা কেটে নেওয়ার পরে জাস্ট শুধু সাদা পানি দিয়ে ধুয়ে আপনারা তরকারি বসিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু কাঁচকলার গায়ের যে কষটা সেটা কিন্তু জমাট বাঁধা বাঁধা অবস্থায় তরকারির উপরে ভেসে বেড়ায়, আর পরে গিয়ে কাঁচকলার তরকারিটা একদম সাদা হয়ে থাকে, হলুদ কোনো ভাবই থাকে না। তো আমি যে টিপসটার কথা বললাম, এইভাবে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছ যেমন আমরা একটা বোলের ভিতরে বা মালসার ভিতরে এভাবে খেচে খেচে ধুই, ঠিক সেভাবে খেচে নিয়ে তারপরে হচ্ছে হালকা গরম পানি দিয়ে ওয়াশ করে নিলে এই সমস্যাটা থাকে না। তো আশা করছি এক্সপার্ট আপুরা এটা ইগনোর করবেন, যারা আমার নতুন আপুরা আছেন তাদের জন্যই বললাম। এদিক থেকে আমার হেল্পিং হ্যান্ড আপা চলে এসেছে। আর আজ যে কাজগুলো দেখছেন এটা কিন্তু আমি আমার বাসায় প্রত্যেক মাসে একবার করে করি। তো আজ সেই দিনটা, একটা একটা রুম করে আমি এভাবে ফার্নিচার সরিয়ে তারপরে ডিপ ক্লিন করে নিয়ে আসি। তো আজ আমার বেডরুমটা ধরেছি, আপা আমাকে ডাক দিল, বললো যে আপা আপনি আমাকে হেল্প করেন, ড্রেসিং টেবিলটা এভাবে উঁচু করে ধরেন আর আমি তল থেকে সব ময়লাগুলো নিয়ে আসি। তো আপা সেভাবেই করছিল, আর আমাকেও যেভাবে বলা হচ্ছিল বা আমি যেভাবে বুঝতে পারছিলাম এইভাবে করলে ময়লা বের করতে পারবে, তো সেইভাবেই করে আপা ক্লিন করে নিয়ে আসছিল। তো এই ফুটেজটুকু করার আগে আপা কিন্তু আমার বেডের তলা থেকেও যে ময়লাগুলো দেখালাম ওই ময়লাগুলো বের করে নিয়ে এসেছে। এরপরও কিন্তু ওয়ার্ড্রপটা সরাবো, ওয়ার্ড্রপের পেছনেও কিন্তু অনেক ময়লা আছে, এই যে আপা বের করে নিয়েছে। তো এখন এই যে পলিথিনটা দেখতে পাচ্ছেন এটা ধরে আপা খুব টানাটানি করছে, এটা কেন বের হচ্ছে না। তো আমি বললাম যে দেখি এটা সম্ভবত ড্রয়ারের সাথে আটকে আছে। তো যাই হোক, এভাবে ফার্নিচার সরিয়ে নাড়িয়ে আমি কিন্তু প্রত্যেক মাসে একবার করে ডিপ ক্লিন করে নিই। আর আপনাদের সাথে ব্লগ শেয়ার করার আগে গত 2 মাস আগেও কিন্তু আমি আমার ড্রয়িং রুমের সোফা, তারপরে ডিপ ফ্রিজ, শু র্যাক, ওয়াশিং মেশিন এগুলো সব সরিয়ে কিন্তু আমি আর আমার হেল্পিং হ্যান্ড আপা মিলে খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এ কারণে আজ এই রুমটা ধরেছি। এই রুমের যেগুলো নাড়ানো যায়
সেইগুলো নাড়িয়ে সরিয়ে সরিয়ে আমরা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসছি। এভাবে মাঝে মধ্যে করলে না খুব বেশি কিন্তু আর ময়লা থাকে না। আমি তো সকালবেলা পুরো রুমটাকে গুছিয়েছি। আপা এই কাজগুলো করে নেওয়ার পরে আবারও আমাকে বিছনা ঝাড়ু দিতে হয়েছে, সোফাগুলো আবারও ঝেড়ে নিতে হয়েছে, বা ওয়ার্ড্রোপের উপরে যে যে জায়গাগুলো ময়লাগুলো লাগতে পারে বা আগলা ধুলোবালি উড়ে যেতে পারে সেগুলো কিন্তু আবারও পরিষ্কার করে নিয়েছি। আর এই সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিয়ে আসার পরে আপা প্রত্যেকটা রুম ডিটারজেন্ট পাউডারের সাথে স্যাভলন মিশিয়ে সুন্দর করে মুছে নিয়ে আসবে, সেটা খাটের তলা পর্যন্ত গিয়েও মুছে নিয়ে আসবে। তো এই পর্যায়ে আমি আরেকটা আপুর কমেন্ট পড়ব। মেহমেদস মম ব্লগ থেকে আপু লিখেছ, অনেকগুলো কমেন্ট করেছো, তার ভিতরে একটা কমেন্ট আমি পড়ছি। বড় আপু, আমি ঢাকা গেলে তোমার সাথে যোগাযোগ করে এরপরে যাব একদিন ইনশাল্লাহ। আমার খুব ইচ্ছা তোমার বাসায় একদিন গিয়ে তোমার হাতের স্পেশাল দুধ চা আর তোমার এই স্পেশাল মশলা দিয়ে তৈরি বিরিয়ানিটা খাবো। খাওয়াবে তো তুমি? ইনশাল্লাহ আপু, তুমি আসো একদিন সময় করে, আমি তোমাকে খাওয়াবো। দুধ চা আর বিরিয়ানি তুমি খেতে চেয়েছো, ইনশাল্লাহ খাওয়াবো। এই তো রান্নাটা কিন্তু করে নিচ্ছি, অফ ক্যামেরায় করছিলাম। আমার রান্না প্রায় শেষের পথে। ইলিশ মাছের গন্ধটা যেন একটু কম আসে, এই কারণে আমি লাস্টে নামানোর আগে একটু টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের গন্ধ আর আমি নিতে পারছি না। আর আপা হচ্ছে যে এই ওয়াশরুমের সামনে যে পাপোশটা ছিল, সাথে রান্নাঘরের যে পাপোশটা ছিল, দুইটা আপা ক্লিন করে নিচ্ছে। এগুলো একটু বেশি ময়লা হয়েছিল মনে হচ্ছে। আর এখন আমি বেগুন পোড়াটাকে ভর্তা করে নিচ্ছি। তো আরেকজন আপুর কমেন্ট পড়ব। বন্ধন আইডি থেকে আপু লিখেছেন, আপু আমি তোমার নীরব দর্শক, প্রত্যেকটা ভিডিও নিয়মিত দেখি, কিন্তু ব্যস্ততার কারণে কমেন্ট করা হয় না, আজকে করলাম, ভালোবাসা নিও। অসংখ্য ধন্যবাদ ভালোবাসার আপু, আমি খুব খুব খুশি হয়েছি। ব্যস্ততার মধ্যেও আপনি আমার ব্লগগুলো সময় করে দেখে আমাকে কমেন্ট করেছেন। তো এভাবেই আপনাদের সবাইকে আমার পাশে থাকার অনুরোধ করছি। আর যারা এ পর্যায়ে নতুন আমার আজকের এই ব্লগটা দেখছেন এবং ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেছে, তো রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর আমাকে ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। সাবস্ক্রিপশনের পরে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে, নোটিফিকেশনে নিত্য নতুন ব্লগ ভিডিওগুলো পৌঁছে যাবে, চাইলেই কিন্তু যখন তখন দেখে নিতে পারবেন। তো ভাত খেতে বসেছি আমি, আর খেতে খেতেই বিদায় নিচ্ছি আপনাদের থেকে। সবাই অনেক ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।